নমস্কার বন্ধুরা। আজ 9th আগস্ট 2025, আজ শনিবার। গতকাল আমি যে ক্লাসটা শুরু করেছিলাম গ্র্যাচুইটি নিয়ে, সেটাই কন্টিনিউ করব আজকে। তো আশা করব তোমরা সবাই ভালো আছো। যাই হোক, আজকে রাখি পূর্ণিমার দিনে আমি সবার আগে ক্লাস শুরু করার আগে আমার সকল যারা আমার বোনের মতন বা যারা আমার দিদির মতন প্রত্যেক মহিলাকে আমি আমার রাখি পূর্ণিমার শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাসটা শুরু করছি। আজকে ক্লাসটা একটু শর্ট ক্লাস হবে, কারণ আজকে আমার একটু পার্সোনাল কিছু কাজ আছে। সেই জন্য আমি কালকে তোমাদের কথা দিয়েছিলাম যে আজকে ক্লাসটা আমি কন্টিনিউ করব, সেই জন্য আজকে আমি করছি। তো গ্র্যাচুইটি সম্বন্ধে একটা ওভারভিউ আমি দিয়েছিলাম। ওভারভিউটা বলতে হচ্ছে যে গ্র্যাচুইটি কাকে বলে, গ্র্যাচুইটির যে প্র্যাকটিক্যাল একটা যে জেনারেল নলেজ, মানে যেটা আর কি যারা নন অ্যাকাউন্টিং সেক্টরে কাজ করেন বা যারা অবশ্যই যারা অ্যাকাউন্টিং সেক্টরে কাজ করেন তারা তো জানা অবশ্যই দরকার, এবং নন অ্যাকাউন্টিং সেক্টরে যারা স্যালারিড পার্সন যারা আছেন, যারা লং টার্ম স্যালারিড পার্সন, তাদেরও অবশ্যই এগুলো নিয়ে জানা দরকার। কারণ গ্র্যাচুইটি একটা ইম্পর্টেন্ট পার্ট আফটার রিটায়ারমেন্ট। যে কোনো এমপ্লয়িজের ক্ষেত্রে যাদের ব্যাকআপ মানে জব চলে যাওয়ার পরে বা চাকরি একটা ফিক্সড ইনকাম চলে যাওয়ার পরে ব্যাকআপ ইনকামের ক্ষেত্রে এগুলো খুব কাজে লাগে। যে টাকাটা যদি অনেক পরিমাণ অনেক বেশি হয়, যদি কোনো এমপ্লয়িজ লং টার্ম সার্ভিস দেন একটা অর্গানাইজেশনের জন্য, ডেডিকেটেড সার্ভিস দেন বা সিনসিয়ার সার্ভিস দেন, অনেক বছর ধরে যদি কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু ওই টাকাটা ভীষণ কাজে লাগতে পারে, কাজে লাগে আর কি, বেসিক্যালি লাগার কথা। তো আমি আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে গ্র্যাচুইটির যে ক্যালকুলেশন, বা আমি অ্যাজ আ ওয়ার্কার, অ্যাজ আ অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট বা আমি অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট, আমরা কী করি, যখনই কোনো স্টাফ রিটায়ার করে তখন সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে ইনফর্ম করি এবং তাদের যা গ্র্যাচুইটি প্রাপ্য অ্যাজ পার দ্য নর্মস অফ দ্য স্কুল, মানে যদি গ্র্যাচুইটি যদি আন্ডার রেজিস্টার্ড হয়, রেজিস্টার্ড থাকে, সে যদি ডাইরেক্ট কোম্পানি এমপ্লয়ি যদি হয়, উইদাউট সাবসিডাইজড কোম্পানিজ, মানে যেই কোম্পানি আন্ডারে যদি কোনো সাবসিডাইজ কোম্পানি থাকে, সেক্ষেত্রে যদি এমপ্লয়িদের স্যালারি এমনি দেওয়া হয়, তাদের অনেক ক্ষেত্রে আমরা গ্র্যাচুইটিতে অ্যাড করি না, অনেক ক্ষেত্রে করা হয় না, খরচা যেহেতু বেড়ে যায়, যেহেতু তারা সাবসিডাইজ বলে। যাই হোক, সেক্ষেত্রে একটা মানে প্রবলেম হতে পারে বা একটা দুর্ভাগ্য থাকতে পারে। সেক্ষেত্রে স্কুলকে নিজেকে, যদি সেরকম মনে হয়, স্কুলকে নিজেকে একটা ফান্ড ক্রিয়েট করে সেটা পেমেন্ট করতে হয় স্কুল বা অফিসকে। তো আমি আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে গ্র্যাচুইটি, যে আমরা তো কাউকে, কোনো এমপ্লয়িকে কোনো অ্যাপ্লিকেশন করতে হয় না গ্র্যাচুইটি পাওয়ার জন্য আমাদের এখানে, মানে আমি যে অর্গানাইজেশনে কাজ করি, ইন প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমি যতটুকু কাজ করেছি, আমরা গ্র্যাচুইটিটাকে আমরা এমপ্লয়ীদের আমরা ইনফর্ম করে আমরা সেটাকে মিটিয়ে দিই টাকাটা। আমরা এলআইসিতে আমাদের যেমন অর্গানাইজেশন এলআইসির সাথে আমাদের গ্রুপ গ্র্যাচুইটি স্কিমের সাথে আমাদের গ্র্যাচুইটিটা আছে, সেক্ষেত্রে এলআইসিতে আমরা বলি, অ্যাপ্লাই করি, সেই এমপ্লয়িজের ডিটেলস দিয়ে তারা সমস্ত কিছু ক্যালকুলেট করে অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস, রুলস অ্যান্ড রেগুলেশনস, ইন্স্যুরেন্স রুলস অ্যান্ড রেগুলেশনস, তারা সেটা করে তারা একটা টাকা আমাদের পাঠায়। সেই টাকাটা আমরা আবার রিইস্যু করি চেক দিয়ে, মানে সেটা আমরা টাকাটা সেই এমপ্লয়িকে, যে এমপ্লয়ের প্রাপ্য, তাকে আমরা পেমেন্ট করে দিই। যাই হোক, তো এক্ষেত্রে গ্র্যাচুইটি যদি কোনো কোম্পানিতে গ্র্যাচুইটি এরকম যদি নিয়ম থাকে যে গ্র্যাচুইটির জন্য অ্যাপ্লাই করতে হয়, তাহলে সেক্ষেত্রে গ্র্যাচুইটির অনেক রকম ফর্ম থাকে। তার মধ্যে দুটো ইম্পর্টেন্ট ফর্ম হচ্ছে, একটা হচ্ছে ফর্ম এফ আর ফর্ম আই। ফর্ম এফটা কি? ফর্ম এফ হচ্ছে যদি কোনো এমপ্লয়ি কোনো তার এক্সিস্টিং অবস্থায় বা তার বেঁচে থাকা অবস্থায় কোনো তার স্পাউসদের বা তার কোনো রিলেটিভকে যদি নমিনি করে যায়, সেই নমিনি টাকাটা পাওয়ার জন্য, গ্র্যাচুইটি টাকাটা পাওয়ার জন্য, ইন কেস অফ ডেথ অফ দ্য এমপ্লয়ি, যদি এমপ্লয়ি মারা যায়, তার বদলে সে নমিনি যাতে টাকাটা পেতে পারে, তার জন্য কিন্তু এই ফর্ম এফটাতে অ্যাপ্লাই করতে হয়, ফর্ম এফটা ইউজ হয়। আর ফর্ম আইটা কি? নর্মাল ক্ষেত্রে যদি গ্র্যাচুইটি ক্লেম করতে হয়, তাহলে ফর্ম আই দিয়ে ক্লেম করতে হয় অ্যাজ পার গ্র্যাচুইটি অ্যাক্ট 1972। ফর্ম আইটা অ্যাপ্লিকেবল হচ্ছে যদি ক্লেম করতে হয় গ্র্যাচুইটি অ্যাজ পার রেজিগনেশন বা অন রিটায়ারমেন্ট বা অন সুপার অ্যানুয়েশন, সেক্ষেত্রে কিন্তু গ্র্যাচুইটি ক্লেম করার জন্য এই ফর্ম আইটা কিন্তু ইউজ হয়। যদিও এটা দরকার হয় না। আমি যতদূর আমি কাজ করতে পার্সোনালি, আমি যদি আমার পার্সোনাল কথা বলি, আমার প্র্যাকটিক্যাল সার্ভিস লাইফে আমি যতদিন জনের গ্র্যাচুইটি ব্যবস্থা করেছি বা চেষ্টা করেছি, মানে প্রসেস করিয়েছি, সেগুলো কিন্তু সবই কোনো এই সমস্ত কিছু অ্যাপ্লাই করতে হয়নি।
এটা কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বা কেন অ্যাপ্লিকেবল বা কেন এই ফর্মগুলো লাগে এটা পুরোপুরি এখনও পর্যন্ত নলেজ আমার কাছে নেই, সেটা আমি নলেজটা গেইন করব। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা যদি যখন আমি নলেজটা গেইন করব তখন তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। এই মুহূর্তে আমি সেটা শেয়ার করছি না। এখানে ফর্মের কথা বলা আছে, আমি নোট ডাউন করেছি, যা মনে হলো তোমাদের জানানোর দরকার, কারণ কোম্পানি অনুযায়ী তাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস ডিফারেন্ট হতে পারে। এটা সেই জন্য আমি এইটাকে মনে হয়েছে যে সমস্ত যখন আমি পড়াশুনো করেছি বা আমি যখন নোট ডাউন করেছি সব কিছু, তখন মনে হয়েছিল যে এইটা আমার বলাটা উচিত, সেই জন্য আমি সেটা তোমাদের বললাম। এবার যে ফর্ম এফ যেটাতে এমপ্লয়িজ যে নমিনেট করে যাকে, সে যদি নমিনি যদি গ্র্যাচুইটিটা পাওয়ার মানে পরিস্থিতি তৈরি হয় ইন কেস অফ ডেথ অফ দ্য এমপ্লয়ি অর ইন কেস অফ এমপ্লয়ি এক্সপায়ার্ড, ঠিক আছে, সেক্ষেত্রে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয়? সেক্ষেত্রে ফর্মটা ফিল আপ করতে হচ্ছে এখানে এমপ্লয়ির ডিটেলস দিতে হবে, তার নেম কী ছিল, তার অ্যাড্রেস, তার ডেজিগনেশন, তার এমপ্লয়ি আইডি যেটা সেইটা, সম্ভবত পিএফ নাম্বার। এবার নমিনিরও ডিটেলস ওখানে ফিল আপ করতে হবে। নমিনির কেওয়াইসির ডকুমেন্টস অবশ্যই লাগবে। নমিনির সেটাকে নমিনির যে নেম, অ্যাড্রেস, এজ, রিলেশনশিপ, এইগুলো সবের জন্য যেই মানে এমপ্লয়ির সাথে নমিনির রিলেশনশিপ কী, সেই ডিটেলসগুলো কিন্তু তাকে সাবমিট করতে হবে উইথ ডকুমেন্টস, উইথ কেওয়াইসি ডকুমেন্টস, যেমন আধার কার্ড দিতে হবে বা প্যান কার্ড দিতে হবে বা আরও যদি ডকুমেন্টস কিছু লাগে সেগুলো দিতে হবে। তো এবার নেম হচ্ছে যে এবার এখানে এবার নমিনি যদি একের বেশি হয়, নমিনি যদি একাধিক নমিনি হয়, মানে মাল্টিপল নমিনি যদি হয়, তাহলে সেক্ষেত্রে ওই নমিনির পার্টিকুলার নমিনির শেয়ার কত, সেই শেয়ারটা মেনশন করতে হবে ওই ফর্ম এফে। ঠিক আছে, তো আমি এখানে কিন্তু দুটো ফর্ম বলেছি। একটা ফর্ম আই, যেটা হচ্ছে যে নর্মাল ক্ষেত্রে গ্র্যাচুইটির জন্য ক্লেম করার জন্য যে ফর্মটা ফিল আপ করতে হয়, অন রেজিগনেশন, অন রিটায়ারমেন্ট অর অন সুপারঅ্যানুয়েশন, সেক্ষেত্রে কিন্তু এই ফর্ম আইটা কাজে লাগে। আর ফর্ম এফটা হচ্ছে যদি ইন কেস অফ ডেথ অফ দ্য এমপ্লয়ি, যদি কোনো নমিনি যদি গ্র্যাচুইটি ক্লেম করতে চায়, সেক্ষেত্রে কিন্তু এই ফর্ম এফটা কিন্তু ইউজ করা হয়। তো এটা হচ্ছে ব্যাপার, এটা বোঝা গেল তাহলে। এবার ফর্ম এফটা কীভাবে ফিল আপ করতে হয় সেটা তোমাদের বললাম, যেখানে এমপ্লয়ির ডিটেলসটা লাগবে, যে এমপ্লয়ি আর কি এক্সিস্টিং ছিল ওই অর্গানাইজেশনে, তার ডিটেলস উইথ কেওয়াইসি ডকুমেন্টস, যেমন তার ডিটেলস বলতে তার নেম, অ্যাড্রেস, তার যে ডেজিগনেশন কোম্পানিতে কী ছিল, তার এমপ্লয়ি আইডি। আর একটা হচ্ছে যে এমপ্লয়ির ক্ষেত্রে এমপ্লয়ির যে নমিনি আর কি, সেই নমিনির নেম, অ্যাড্রেস, তার এজ, রিলেশনশিপ, সেগুলো উইথ ডকুমেন্টেশন সব কিছু কিন্তু লাগে, মানে ওই ডকুমেন্টেশন মধ্যে কেওয়াইসি ডকুমেন্টস। এবার গ্র্যাচুইটির যে শেয়ারটা কত, সে যদি নমিনি যদি মাল্টিপল নমিনি হয় সেক্ষেত্রে তার শেয়ার কত সেটা বলতে হবে। আর একটা হচ্ছে যে এবার যে ফর্মটা যখন পুরো ফিল আপ করা হয়ে যাবে তখন যে নমিনির যে সিগনেচারটা নমিনির রেজিস্টার সিগনেচার, বা যেটা আর কি অ্যাকচুয়ালি সেই ব্যাংকে যে সাইনটা করে সেই সাইনের কিন্তু সিগনেচারটা কিন্তু নমিনির লাগবে, এবং ডেট পুট আপ করতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো এই গেল ফর্ম। এই দুটো ফর্ম নিয়ে এখন আলোচনা করা দরকার, আমার মনে হয় আলোচনা করেছি। কিন্তু আমি যখন প্র্যাকটিক্যাল ক্ষেত্রে গ্র্যাচুইটি যখন ক্যালকুলেশন করে, এতটা কমপ্লিকেটেড কোনো কিছু নেই, এই ফর্মগুলো এখনও পর্যন্ত আমি দেখিনি কিন্তু চোখে। বেসিক্যালি আমি কিন্তু এই ফর্মগুলো সম্বন্ধে এখন এই ফর্মগুলো কীরকম হয় বা কী ব্যাপার সেটা আমি দেখিনি। হয়তো কোনো সময় ফিল আপ করানো হয়েছিল কোনো ক্ষেত্রে, তখন আমি সেই মুহূর্তে সেই দায়িত্বে ছিলাম না। যাই হোক, তো এবার যেটা মেন কথা হচ্ছে যে এই যে গ্র্যাচুইটির সাথে পেনশনের ডিফারেন্সটা কী। অনেকে কিন্তু যারা কালকেই আমার কাছে আজকে সকালে একটা ফোন এসেছিলো, আজকে সকালে একজন ভদ্রমহিলা ফোন করেছিলেন আমাকে। তিনি কিন্তু আমার ভিডিও দেখার পর গ্র্যাচুইটির ব্যাপারে হঠাৎ আমাকে জিজ্ঞেস করছেন যে আমরা যে কোম্পানিতে কাজ করি সে কোম্পানিতে, আমি নাম বলছি না কে বা কি কোন অর্গানাইজেশনে কাজ করে, সেখানে গ্র্যাচুইটি আছে কি না। আমি বললাম সেটা তো সেই কোম্পানির উপর ডিপেন্ড করছে, সেই কোম্পানি রেজিস্টার হয়েছে কিনা, বা তার সেই গ্র্যাচুইটির জন্য এলআইসিতে তাদের গ্র্যাচুইটি আছে কিনা, বা তারা নিজস্ব কোনো গ্র্যাচুইটি তারা এমপ্লয়ীদের পে করে কিনা, সেটা তাদের ব্যাপার। তো গ্র্যাচুইটি নিশ্চয়ই থাকার কথা, যদি সে রেজিস্টার্ড বডি হয়, যদি রেজিস্টার্ড অর্গানাইজেশন হয়, একটা কম্প্যাক্ট যদি অর্গানাইজেশন হয়, বড় অর্গানাইজেশন যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু গ্র্যাচুইটি অবশ্যই আছে। এবং যে পার্টিকুলার ভদ্রমহিলা আমায় ফোন করেছিল আমি সেটা জানি, সেই অর্গানাইজেশনে কিন্তু গ্র্যাচুইটি আছে, এবং তিনিও কিন্তু গ্র্যাচুইটির মধ্যে কিন্তু তার কিন্তু একটা এলআইসি আইডি নাম্বার আছে। আমাদের যেমন সেই কোম্পানির কিন্তু গ্র্যাচুইটিটা কিন্তু এলআইসির সঙ্গে আছে, সে কিন্তু নিজেও জানে না সেটা। সেই জন্যই আর কি এই জিনিসগুলো আমার বলার, যাতে নন অ্যাকাউন্টিং ক্ষেত্রে নন অ্যাকাউন্টিং যে পার্সন যারা আছেন তাদের ক্ষেত্রে গ্র্যাচুইটিটা
সম্বন্ধে বা অ্যাকাউন্টিং যারা অ্যাকাউন্টিংয়ের কাজ করে তাদের ক্ষেত্রেও কিন্তু গ্র্যাচুইটির ব্যাপারটা জানাটা কিন্তু খুব দরকার। ঠিক আছে, তো এবার একটা যেটা বলি নর্মাল যেটা, সেটা হচ্ছে যে স্বাভাবিক কোশ্চেন আসতে পারে এই যে গ্র্যাচুইটি এবং পেনশন দুটোই তো রিটায়ারমেন্ট বেনিফিট, আফটার রিটায়ারমেন্ট দুটোই কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, আফটার রিটায়ারমেন্ট। তো এর মধ্যে ডিফারেন্সটা কী আছে? এর মধ্যে সিম্পল কিছু বেসিক ডিফারেন্স আছে, যেটা আমরা সে অ্যাকাউন্টিং পার্সন হোক নন অ্যাকাউন্টিং পার্সন হোক, এই ডিফারেন্সগুলো আমরা নিজেরাই বুঝতে পারবো। একটা হচ্ছে গ্র্যাচুইটির কিন্তু পেমেন্ট টাইপটা কি, এটা হচ্ছে লামসাম ওয়ান টাইম পেমেন্ট, মানে একবারই গ্র্যাচুইটি দেওয়া হয়, গ্র্যাচুইটি কিন্তু বারবার দেওয়া হয় না। গ্র্যাচুইটি আফটার রিটায়ারমেন্ট একটা এমপ্লয়িকে একটা লামসাম অ্যামাউন্ট তাকে ধরিয়ে দেওয়া হয় অ্যাজ পার সার্ভিস লাইফ, অ্যাজ পার দেয়ার লাস্ট বেসিক পে উইথ ডিএ ইফ অ্যাপ্লিকেবল, ইফ যদি থাকে, যদি ইফ এক্সিস্ট যদি ডিএ, তাহলে সেটার ওপর বেসিস করে যে গ্র্যাচুইটিটা হয় সেই গ্র্যাচুইটি তাকে লামসাম মানে একবারই একটা টাকা পেমেন্ট করা হয়, সেটা হচ্ছে গ্র্যাচুইটি। এটা ওয়ান টাইম পেমেন্ট। আর যদি পেনশন যদি বলা হয়, যেমন আমি যে অর্গানাইজেশনে কাজ করি সেখানে কিন্তু ইপিএস, আমাদের যেমন ইপিএফের আন্ডারে ইপিএস মানে এমপ্লয়িজ পেনশন স্কিমের আন্ডারে আমাদের পেনশন থাকে। একটা এমপ্লয়ি তার একটা সামান্য কিছু পেনশন পায়, খুব বেশি অ্যামাউন্ট হয় না সেটা, প্রাইভেট সেক্টর এমপ্লয়ীদের ক্ষেত্রে ইপিএসের আন্ডারে তাও কিছু একটা পাওয়া যায়। সেটাও তার সার্ভিস লাইফের ওপর ডিপেন্ড করে বা তার স্যালারির ওপর ডিপেন্ড করে, পেনশনের অ্যামাউন্টটা ভ্যারি করে। পেনশন কিন্তু একটা মান্থলি বেসিস হয়, রেগুলার বেসিসে মাসের 4-5 তারিখ নাগাদ ওই পেনশনটা কিন্তু, পেনশনের জন্য একটা অ্যাকাউন্ট খুলতে হয়। কিছু ডেজিগনেটেড ব্যাঙ্ক থাকে ইপিএসের আন্ডারে, আমরা যেমন বলি আমাদের 5টা ডেজিগনেশন ব্যাঙ্ক আমাদের বলা থাকে, যেমন একটা হচ্ছে এসবিআই, যেমন ব্যাঙ্ক অফ বরোদা, এসবিআই, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, আর আরেকটা ব্যাঙ্ক হচ্ছে আরেকটা ব্যাঙ্ক মনে পড়ছে না আমার এই মুহূর্তে। তো এই কয়েকটা ব্যাঙ্কের মধ্যে আমরা অ্যাকাউন্ট, সাধারণত আমরা এসবিআইতে অ্যাকাউন্ট খোলার কথা বলে থাকি। এসবিআইতে হচ্ছে বেসিক্যালি পেনশনের বা এই ইয়ের ক্ষেত্রে কোনো খুব সুন্দর একটা, খুব ইজিলি এটাকে প্রসেস করানো যায় আর কি, কোনো প্রবলেম হয় না। এবং পেনশনের ক্ষেত্রে যেটা মেন ব্যাপার হচ্ছে, পেনশনে কিন্তু প্রত্যেক বছর নভেম্বর মাসের একটা ডেটে, খুব সম্ভবত 2 তারিখ, এই 2 তারিখটা চেঞ্জ হয়ে গেছে কিনা এটা 2 নভেম্বর বা এরকম সামথিং, এরকম অ্যারাউন্ড একটা টাইমে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। তার জন্য কিন্তু পিপিও নাম্বারটা লাগে, পেনশন পেমেন্ট অর্ডার বলে একটা কপি থাকে, যারা সার্টিফাইড একটা কপি থাকে, নাম্বার থাকে, সেই নাম্বারটা কিন্তু ব্যাংকের কাছেও থাকে অবশ্যই। সেইটা কিন্তু মানে ফিজিক্যালি কিন্তু যে মানুষটা পেনশন পেয়ে থাকে তাকে প্রত্যেক মাসে একবার ব্যাংকে গিয়ে তাকে সেটা একটা জাস্ট একটা ফিজিক্যাল একটা, বা পেনশন অফিসে কিনা আমি জানি না, তো এটা আমাকে জানতে হবে, তাকে কিন্তু একটা গিয়ে দেখা করতে হয় আর কি, তাকে মিট করতে হয় ফিজিক্যালি, সে বেঁচে আছে কিনা আর কি, সেটা জানার জন্য বেসিক্যালি। তো এখানে যেটা বললাম পেনশনটা, এগুলো নিয়ে পেনশন নিয়ে পরে আলোচনা করবো। পেনশনটা কিন্তু রেগুলার বেসিস বা মান্থলি বেসিসে হয়। আর এমপ্লয়ার এক্ষেত্রে কে দেয় গ্র্যাচুইটি, কে দেয় গ্র্যাচুইটি, এমপ্লয়ার দেয়। আর পেনশনও কিন্তু এমপ্লয়ার আর পেনশন ফান্ড, এমপ্লয়ার ইন গভর্নমেন্ট, মানে যে গভর্নমেন্ট যদি গভর্নমেন্ট সার্ভিস হয়, গভর্নমেন্ট সার্ভিস যদি কেউ করে থাকে তাহলে গভর্নমেন্ট পেনশন দেয়। আদারওয়াইজ পেনশন ফান্ড যে টাকাটা জমা পড়ে, পেনশন ফান্ডের টোটালি একটা আলাদা অর্গানাইজেশন, সেখান থেকে কিন্তু ইপিএস স্কিমে যে টাকাটা জমা পড়ে পেনশন ফান্ডে, সেই পেনশন ফান্ড থেকে কিন্তু সেই টাকাটা আমাদের যারা পেনশন পাওয়ার উপযোগী তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকে যায়। ঠিক আছে, এই জন্য পেনশনের জন্য একটা আলাদা অ্যাকাউন্ট খুলতে বলা হয়। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? গ্র্যাচুইটির মেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে 5 বছরের কন্টিনিউয়াস পার্মানেন্ট সার্ভিস করতে হবে, 5 বছর মিনিমাম কন্টিনিউয়াস পার্মানেন্ট সার্ভিস করতে হবে গ্র্যাচুইটি পাওয়ার জন্য, 5 ইয়ার্স। আর এই যে পেনশনের পেনশনের যে ব্যাপারটা, এর ক্রাইটেরিয়া হচ্ছে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে মিনিমাম 10 বছর সার্ভিস করতে হবে, 10 ইয়ার্স সার্ভিস করতে হবে, এবং তাকে 58 ইয়ার্স অফ এজ তাকে অ্যাটেন্ড করতে হবে। তারপরে যদি তার 10 বছর সার্ভিস কন্টিনিউয়াস হয়ে থাকে তাহলে সে পেনশন পাওয়ার উপযোগী হয়ে থাকে। ঠিক আছে, এবং এছাড়াও এটা ডিপেন্ড করে এই যে স্কিমের ওপর যে পেনশনটা আছে, যে স্কিমে পেনশনটা চলছে বা সার্ভিস পিরিয়ডের ওপর পেনশন, যেটাই বললাম সার্ভিস পিরিয়ড হচ্ছে 10 বছর। 10 বছর যদি কন্টিনিউয়াস সার্ভিস থাকে এবং সে যদি 58 বছর বয়স অতিক্রান্ত করে যায় তাহলে কিন্তু পেনশন কিন্তু তার চালু হওয়ার কথা, যদি পেনশন স্কিম থাকে সেখানে, ইপিএস স্কিম বা যে কোনো পেনশন স্কিম থাকে। এবার ট্যাক্স বেনিফিট কী আছে? আপ টু 20 লাখ, মানে গ্র্যাচুইটির ক্ষেত্রে কিন্তু 20 লাখ টাকা অবধি ট্যাক্স ফ্রি। এখনও পর্যন্ত যে রুল আছে, এখনও পর্যন্ত নিয়ম আছে, গ্র্যাচুইটির ক্ষেত্রে 20 লাখ টাকা, 20 লাখস অবধি কিন্তু ট্যাক্স ফ্রি।
সেটা হচ্ছে যে এটা গ্র্যাচুইটি ক্ষেত্রে। আর একটা হচ্ছে যে পার্শিয়ালি ট্যাক্সেবল ডিপেন্ডিং অন দ্য সোর্স। এবার পেনশনের ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল ট্যাক্সের একটা পোর্শন ট্যাক্সেবল হয়, আর একটা ম্যাক্সিমাম পোর্শনটা কিন্তু ট্যাক্সেবল হয় না। ঠিক আছে, এটা ডিপেন্ড করে অন দ্য সোর্স, মানে কোন সোর্স থেকে পেনশনটা আসছে। ঠিক আছে, নমিনেশন ফর্ম, এটা এফ যেটা বললাম, এফ ফর্ম এফ আর ফর্ম আই আমি যেটা বললাম খুব ইম্পর্টেন্ট, দেখো এখানে সেটা মিলে গেল। তো ফর্ম এফে কিন্তু সেই নমিনেশন ফর্মটা এখানে ফিল আপ করতে হয় যে নমিনি তার জন্য। আর পেনশনের ক্ষেত্রে কিন্তু ইউজুয়ালি পার্ট অফ দ্য পেনশন এনরোলমেন্ট। ঠিক আছে, এই নমিনেশন হচ্ছে এটা পেনশন যখন কোনো মানুষ যখন পেনশনের জন্য ফর্ম ফিল আপ করে, ইপিএসের জন্য যখন ফর্ম ফিল আপ করে, বা নমিনেশন যখন তার নমিনেশন যখন করা হয়, সেক্ষেত্রে কিন্তু সেই নমিনির কিন্তু নামটা ওখানে ইনক্লুডেড অলরেডি হয়ে থাকে। ঠিক আছে, তো এই হলো একটা আজকের ক্লাসটা আমি করলাম এতটা। তাহলে এটা আমি তোমরা যদি একটা মানে টোটাল যদি একটা ব্রিফ এনক্লোজার মানে একটা যদি ব্রিফলি যদি বলা যায়, তাহলে গ্র্যাচুইটিটা কি? গ্র্যাচুইটি হচ্ছে ইটস এ ক্রুশাল ফাইন্যান্সিয়াল বেনিফিট। ইটস এ ক্রুশাল ফাইন্যান্সিয়াল বেনিফিট দ্যাট রিওয়ার্ডস লং সার্ভিস এমপ্লয়িজ, long term serving employee for their dedication and loyalty for the organization. Understanding what the gratuity is, how it is work in India, its rules and forms, and এগুলো সব কিন্তু আমি তোমাদের বলে দিলাম। ঠিক আছে, এবার যেটা মেন কথা হচ্ছে যে এবার অনেক এইকে নিয়ে অনেক জেনারেল কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো তোমাদের যে গ্র্যাচুইটি কিন্তু যেটা মেন কথা হচ্ছে যে গ্র্যাচুইটি পাওয়াটা কিন্তু অনেক ক্ষেত্রে ধরো কোনো অর্গানাইজেশন ধরো সাবসিডিতে চলছে, মানে কোনো একটা মেন অর্গানাইজেশনের আন্ডারে, পেরেন্ট অর্গানাইজেশন বা পেরেন্ট বডির আন্ডারে কোনো একটা অর্গানাইজেশন চলছে। আমি যেটা পার্সোনালি যেটা ফিল করতে পারি বা যেটা আমি এক্সপিরিয়েন্স করি সেটাই বলছি। সেখানে অলরেডি তারা স্যালারিটাকেও যদি সাবসিডি দিয়ে দেওয়া হয়, কোনো অর্গানাইজেশনের স্যালারিটা তারা যদি নিজে না দিতে পারে, বা তাদের পিএফ ইএসআইটাও যদি পেমেন্ট করে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত সেখানে যে এমপ্লয়িরা কাজ করে, সেই এমপ্লয়িরা যত বছর সার্ভিস করুক, তারা কিন্তু সেই মেন ডিপার্টমেন্ট থেকে বা কিছু থেকে তাদের কিন্তু সেই গ্র্যাচুইটির জন্য তারা অ্যাপ্লিকেবল হয় না, যদি তাদের নাম না ঢোকানো হয়ে থাকে। এখন ম্যানেজমেন্ট যদি পারমিশন দেয়, তাহলে কিন্তু সেই নামগুলো কিন্তু ঢোকানো হতে পারে বা ঢোকানো যেতে পারে, তাহলে তারা কিন্তু পেনশনের জন্য অ্যাপ্লিকেবল হবে। তো এটা হচ্ছে গ্র্যাচুইটির একটা পার্ট। যাই হোক, এবার যেটা মেন কথা হচ্ছে যে আমার আজকে যে গ্র্যাচুইটিটা আমি তোমাদের সাথে আলোচনা করলাম, ঠিক আছে, এখানে যে কালকে আমি একটা কথা বলেছিলাম যে গ্র্যাচুইটি অনেক ক্ষেত্রে এমপ্লয়ার নিজে পেমেন্ট করে আউট অফ দ্য পকেট। ঠিক আছে, এবার আরেকটা যেটা হচ্ছে যে গ্র্যাচুইটির যেটা আরেকটা যেটা স্কিম, সেটা হচ্ছে এলআইসিস নিউ গ্রুপ গ্র্যাচুইটি ক্যাশ অ্যাকুমুলেশন স্কিম, যেটা আমাদের এখন চলছে। আমাদের অর্গানাইজেশন, আমি যে অর্গানাইজেশনে কাজ করি, সেটা কিন্তু এলআইসির একটা ক্যাশ অ্যাকুমুলেশন প্ল্যান বা ক্যাশ অ্যাকুমুলেশন স্কিম বা যেটা যাই বলে থাকি, তার আন্ডারে চলছে। এর কিছু একটা মানে একটা কিছু ফিচার্স থাকে, যেটা গুড ফিচার্স, যেগুলো খুব মানে এই স্কিমগুলো যদি কেউ কোনো অর্গানাইজেশন অপ্ট করে, মানে কোনো অর্গানাইজেশন যদি অ্যাডাপ্ট করে, তাহলে সেই সুবিধাগুলো তারা পেয়ে থাকে। যেমন তাতে গ্যারান্টিড ইন্টারেস্ট রিটার্ন, গ্যারান্টিড ইন্টারেস্ট রেট থাকে একটা বিল্ট ইন ইন্স্যুরেন্স এগ্রিমেন্ট ফর দ্য এমপ্লয়িজ ফর ফিউচার সার্ভিস। ঠিক আছে, ইন্স্যুরেন্স কভার ফর ফিউচার সার্ভিস গ্র্যাচুইটি। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে ফান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারেস্ট অ্যাকোমোডেশন ফান্ড, ক্লেম সেটেলমেন্ট অন এক্সিট অ্যাজ পার কোম্পানি রুলস অ্যান্ড গ্র্যাচুইটি গ্র্যাচুইটি অ্যাক্ট। ঠিক আছে, আরেকটা হচ্ছে এমআইএস রিলেটেড টু ইনকাম ট্যাক্স অ্যান্ড ট্রাস্ট অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাকুটোরিয়াল ভ্যালুয়েশন। ঠিক আছে, এবার সবথেকে বড় কথা যেটা এই এলআইসির যে গ্রুপ গ্র্যাচুইটি স্কিম, যেটা যে ক্যাশ অ্যাকুমুলেশন প্ল্যান, এর একটা বেনিফিট হচ্ছে যদি কোনো এমপ্লয়ি মারা যায়, তাহলে তার নমিনি কিন্তু একটা এক্সট্রা টাকা পায় গ্র্যাচুইটি ছাড়াও, সেটা হচ্ছে লাইফ কভার একটা প্রিমিয়াম অ্যামাউন্ট তারা পায়, লাইফ কভার অ্যামাউন্ট পায়। যেমন অন দ্য ডেথ অফ লাইফ ইনশিওর ডিউরিং দ্য টার্ম অফ পলিসি হোয়াইল ইন সার্ভিং before the retirement age, the sum assured along with the gratuity benefit under the basic plan is payable provided the policy is active. যদি পলিসিটা অ্যাক্টিভ থাকে অর্গানাইজেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু একটা লাইফ কভার অ্যামাউন্ট কিন্তু একটা তারা নমিনি কিন্তু পেয়ে থাকে এক্সট্রা অ্যামাউন্টটা। ঠিক আছে, অন রিটায়ারমেন্ট অফ আ মেম্বার দ্য গ্র্যাচুইটি বেনিফিট উইল বি পেড অ্যাজ স্পেসিফাইড আন্ডার দ্য স্কিম। ঠিক আছে, তো এই সুবিধাগুলো কিন্তু এই যে গ্র্যাচুইটি এই যে ক্যাশ অ্যাকুমুলেশন ফান্ড যেটা এলআইসির আন্ডারে যেটা আছে, এইগুলো করলে কিন্তু মানে কোনো এমপ্লয়ারের কিন্তু হেডেক অনেক কমে যায় এলআইসির সাথে যদি গ্র্যাচুইটি থাকে, এবং সেটা নিলে সেই বেনিফিটগুলো কিন্তু তারা কিন্তু মানে খুব মানে এমপ্লয়িরা যেমন বেনিফিটগুলো ভোগ করবে, তাহলে এমপ্লয়ারের হেডেকটাও কমবে। অনেক ক্ষেত্রে এমপ্লয়ারের জাস্ট এই প্রিমিয়ামটা তাকে ঠিক টাইমে দিতে হবে, বা প্রিমিয়ামটা যদি পুরো নাও পেমেন্ট হয়ে থাকে,
1 বছরের মধ্যে, সেটা কিন্তু কন্টিনিউ হতে থাকে। সেটা আস্তে 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 যতটা বাড়বে সেটা দেওয়ার মতো তার একটা রুম করা থাকে। যেমন বছরে যদি 1 কোটি টাকার প্রিমিয়াম ডিউ হয়ে যায়, সেই 1 কোটি টাকাই যে দিতে হবে এর কোনো মানে নেই। তার মিনিমাম যে প্রিমিয়াম অ্যামাউন্ট যেটা আছে ওই জিএসটি যেটা, সেটা কিন্তু পে করতে হয় এলআইসি গ্রুপ গ্র্যাচুইটি স্কিমের ক্ষেত্রে। তো এরকম বিভিন্ন রকম সুবিধা আছে এবং আরও কিছু সুবিধা আমি পরে তোমাদের সাথে আর আলোচনা করবো। আজকের ক্লাসটা, এই যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমাকে এটা এখন ক্লোজ করতে হবে। তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই। যে গ্র্যাচুইটির ব্যাপারটা তোমাদের আমি বললাম, বোঝাতে পারলাম আশা করি। তো তোমরা যদি মনে করো যে গ্র্যাচুইটি সম্বন্ধে তোমাদের কোনো একটা সামান্য কিছু একটা ধারণা, একটা বেসিক সিম্পল আইডিয়া যদি করতে চাও, তাহলে আমি যে লাস্ট যেগুলো ভিডিও করলাম, আজকে যে ক্লাসটা করলাম এবং গতকাল যে ক্লাসটা করেছি, মানে আজকে 9th আগস্ট যে আজকে ক্লাসটা করলাম এবং 8th আগস্ট আমি কালকে যে ক্লাসটা করেছিলাম, এই দুটো ক্লাসের যে ভিডিওটা আমার যে চ্যানেলে আপলোড করা আছে, তোমরা এটা কিন্তু পড়লেই, মানে দেখলেই কিন্তু তোমরা গ্র্যাচুইটি সম্বন্ধে একটা সম্যক ধারণা বা একটা সাধারণ একটা বেসিক নলেজ কিন্তু তোমরা পাবে। ঠিক আছে? তো আজকে বন্ধুরা সময় নষ্ট না করে আজকে এই বলে আমি আমার ক্লাসটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে ক্লাসটা আমি এখানে ক্লোজ করছি। আবার নেক্সট আমার কোনো ক্লাসে তোমাদের সাথে আবার অবশ্যই দেখা হবে। নমস্কার।